আব্বা, আপনি কি চান রওনা হওয়ার আগে খেজুর আর কিসমিসগুলো আপনাকে দিয়ে যায়? না বাবা, থাক। তাহলে আসি। ইউসুফ, এখনই যেও না বাবা, একটু আমার পাশে বসো। আপনি যা বলবেন তাই হবে আব্বা। ইউসুফ, কাল তুমি ভেড়ার পাল নিয়ে কি করছিলে আমাকে বলো তো? আমি ওদেরকে গুনে রাখছিলাম, আর বেশিরভাগের গায়ে দাগ দিয়েছি, কিন্তু মেহেদি শেষ হয়ে গিয়েছিল বলে তাদের গায়ে আমি দাগ দিতে পারিনি। এই বছরে আমাদের পশুর সংখ্যা কত হয়েছে? পুরুষ ছাগলের সংখ্যা বেড়েছে, আর এখন হচ্ছে ওদের বেছে নেওয়ার সময়। তোমার ভাই রুবেনের সাথে আমি এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে আব্বা। ভাইদের মধ্যে রুবেন আর এহুদাই সবচাইতে বিশ্বস্ত। জানি বাবা, ছেলেগুলো সব অপদার্থ। ইউসুফ, তুমি না থাকলে যে আমি কি করতাম বাবা? আব্বা, আপনার দাসেরা যথেষ্ট বুদ্ধিমান, তাদের উপর বিশ্বাস রাখতে পারেন। হায় রে ছেলে, আমার মনে হয় তোমার ভাইরা কোনো দাসের পরামর্শ শুনে চলবে না। কিন্তু তারা তো বুদ্ধি করে পশু লালন পালন করছে না। অনেক বিষয়ে আমি তোমার উপরে ভরসা করি বাবা। আপনার ইচ্ছে মতো সবকিছু করাতেই আমার আনন্দ আব্বা। তোমার মা রাহেল বিন ইয়ামিনের জন্মের সময় মারা গেল। সেই থেকে তোমাদের দুজনকে অনেক কষ্টে মানুষ করেছি। ইউসুফ, তোমাকে যে আমি একটু বেশি ভালোবাসি এটা যেন তোমার ভাইদের কাছে বলো না, তাহলে ওরা মন খারাপ করবে। আপনি চিন্তা করবেন না আব্বা, তাদের হাত থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আমার আছে, এর প্রমাণ আমি দিয়েছি। জানি বাবা, মাবুদ তোমাকে আরো শক্তি আর বুদ্ধি দিয়ে বাঁচিয়ে রাখুক। আমি গিয়ে গণা শেষ করে ওগুলোর গায়ে দাগ দিয়ে রাখব। তারপর ওদের মধ্যে কয়টা পুরুষ আর কয়টা মেয়ে ছাগল বাচ্চা জন্ম দিয়েছে, কয়টা ভেড়া বাচ্চা দিয়েছে, সেগুলোর বংশবিস্তার হচ্ছে কিনা সেসব আপনাকে বিস্তারিত জানাবো। যাও, ইব্রাহিমের মাবুদ তোমার সাথে থাকুন। যাওয়ার আগে ভাইদের জন্য একটু খাবার নিয়ে যায়। ঠিক আছে, নাও। আজ রাতে আমরা সবাই মিলে শহরে যাব। বলো তো, কয়টা ভেড়ার গায়ে এখনো দাগ দেয়া হয়নি? মনে হয় 30টার মতো। 30টা? দুটো ভেড়ে যদি ওর মধ্য থেকে নেই তাহলে মনে হয় বুঝবে না ইউসুফ। বুঝলেই বাকি, আমরা যা বলবো তাই বিশ্বাস করতে হবে ওকে। আমরা সবাই বলবো যে কটা নেকড়ে অতর্কিত ভেড়াগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে, তাই আমরা এই কজন মিলে তাদের কিছুই করতে পারিনি। এর আগের বারও যখন পালে ভেড়া কমতে শুরু করেছিল তখন কিন্তু আমরা একই অজুহাত দেখিয়েছিলাম। তাহলে এবার বলবো সিংহ এসে খেয়ে গেছে অথবা চড়ে নিয়ে গেছে। ভুলেও চোরের কথা বলো না, তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। রুবেন আর তার ভাইয়েরা ভেড়া কমে গেলে কি বলে সেটা যদি আমরা জানতে পারি তাহলে তা আমাদের জন্য খুবই ভালো হতো, বুঝেছো? আরে ওদের পাল আমাদের চেয়ে বড়, এত বড় পালের মধ্য থেকে দুই একটা ভেড়া নিলে ইউসুফ কিছুতেই বুঝতে পারবে না। এক কাজ করি, ওদের বুঝতে না দিয়ে একদিন ওদের পালের উপর হামলা করি আর দাগ না দেওয়া কটা ভেড়া আনি। তখন ওদেরকে গিয়ে ধরবে ইউসুফ, আর ভেড়া হারানোর কৈফিয়ত ওদের দিতে হবে। তখন আর আমাদের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, একটা রাত শহরে থাকার জন্য আমাদের এত কিছু করতে হবে? সব সময় তো আমাদেরই দোষ হয়, এবার একবার ওদের দোষ হোক না, তখন বুঝবে কেমন লাগে। তাহলে ওদের পাল থেকে কি আমরা ভেড়া চুরি করব? দাগ না দেওয়া ভেড়াগুলো আমাদের এখানে নিয়ে আসবো। যদি দেখে ফেলে আমাদের জন্য এটা কিন্তু ভালো হবে না। আমার মনে হয় একটু পরেই ওরা ভেড়াগুলোকে পানি খাওয়াতে নিয়ে যাবে। আমরা এমন ভাব করব যেন ওদের দেখেই নি, তারপর আমরা আমাদের ভেড়াগুলোকে কুয়ার দিকে ঠেলে দেব। কি বলো? আরে ভেড়াগুলো তো কুয়ার পথ ভালোই চেনে। আমরা কিন্তু একটু দূরেই সবাই মিলে ওদের জন্য দাঁড়িয়ে থাকবো। দুটো পাল যখন একসাথে মিশে যাবে তখন দুটোকে আলাদা করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এরপর আমাদেরগুলোর পিছু নিব, আর যেগুলোর দাগ নেই সেগুলো নিয়ে চলে আসবো আমরা। পরিকল্পনাটা কিন্তু অবশ্যই ভালো হয়েছে। ওরা মনে হয় দাগ দেওয়া ভেড়াগুলো গুনে রাখতে পারেনি। এগুলোর সংখ্যা কেবল ইউসুফই জানে। ও এত চালাক, আমি ওকে সহ্য করতে পারি না। সেটা তো আমরাও জানি। ওর পা দুটো এখনো অক্ষত আছে, দেখলেই আমার গায়ে জ্বালা ধরে যায়। আমি ওকে একেবারেই দেখতে পারি না, ও নিজেকে খুব চালাক ভাবে। সত্যি কথাটা হলো দান, তোমার একটু শিক্ষা হওয়া দরকার।
ওকে কিন্তু ছোট বাচ্চাদের মতো পিটানো যাবে না। বাজে কথা ছাড় নাপতালি, চল যে বুদ্ধিটা বের করলাম সেটাকে কাজে লাগাই, যাতে সন্ধ্যের আগে শহরে পৌঁছে ভেড়াগুলো বেচতে পারি। রাতের মধ্যে আমাদের ফেরত আসতে হবে, নইলে ওরা আমাদেরকে সন্দেহ করতে পারে। তাড়াতাড়ি চল, আয় আয় আমার সাথে। আব্বা, আমি চললাম আব্বা। দাঁড়াও ইউসুফ, মেহেদি নিয়েছো? মেহেদি, লেখার জিনিস, গোনার সরঞ্জাম সবই নিয়েছি আব্বা। এটা ধরো বাবা। এটা কি? পোশাক। এই পোশাকটার কারণে যারাই তোমাকে দেখবে তারাই বুঝতে পারবে যে তুমি আমার সবচেয়ে প্রিয় ছেলে এবং আমার প্রতিনিধি। শুক্রিয়া, এটা খুবই সুন্দর আব্বা। আপনার সব আশা পূরণ করব। মাবুদ তোমার সাথে থাকুন। দেখলে দেখলে ওরা ইচ্ছে করে পালগুলো পাঠিয়ে দিল, কিন্তু নিজে আসলো না। আসবেই, তখনই মজা দেখাবো। দান, এসবের মানে কি? ওরা ছুটে বেরিয়ে গেছে। তোমরা পানি খাওয়াতে এসেছো, সেটা তো আমরা জানতাম না। তুমি খুব চালাক, তুমি বললেই আমি বিশ্বাস করব। আমি তো তোমাকে বললাম, আমরা বুঝিনি যে ওদেরকে তোমরা পানি খাওয়াতে এখানে নিয়ে এসেছো। তুমি সবকিছুই জানো, তুমি ইচ্ছে করে এসব করেছো। তোমাদের ভেড়া নিয়ে এখান থেকে এখনই দূর হও। যদি পারো তাহলে তুমি আমাদের আলাদা করে দেখাও সিমিওন। দেখো রুবেন, এদিকে কে আসছে? আসছে ইউসুফ। হ্যাঁ, ওই তো ইউসুফ। দেখো ওকে কিরকম চকচকে লাগছে। আসার আর সময় পেল না। আসলে ও কি পড়ে আছে? তোমার গায়ে এটা কি ইউসুফ? জামা। খুবই সুন্দর তো, এটা তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমি জানি। আমাকে বলো তো, তোমাকে এটা কে দিল? আব্বা আমাকে এটা দিয়েছে। আব্বা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তিনি সবাইকে খুব ভালোবাসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো ইউসুফের গায়ে জামাটা কত সুন্দর। আব্বা এটা ওকে দিয়েছেন। তাই? কিন্তু কেন? যাতে সবাই বুঝতে পারে আমি পিতা ইয়াকুবের প্রতিনিধি। তোমার জন্য আমরাও সম্মানিত। ওই হলো আব্বার সবচেয়ে বেশি প্রিয়। তুমি কি মায়ের কাছ থেকে খাবার এনেছো আমাদের জন্য? রুটি আর মাখন এনেছি। এই জন্যই এসেছো? না, আমি ভেড়াগুলোর গায়ে দাগ দিতে এসেছি। কিন্তু তোমরা এগুলো এভাবে মিশিয়ে ফেলেছো কেন? নিজে নিজে কিভাবে যেন মিশে গেছে। এখন এগুলোকে আলাদা করলে তো বেশ কষ্ট হবে। চিন্তা করো না, আমি ভেড়াগুলোকে দাগ দিয়ে দিচ্ছি। এতই যদি জানো তাহলে বলো তো, এখনো কয়টার গায়ে দাগ দেওয়া হয়নি? 28টার গায়ে এখনো পর্যন্ত দাগ দেওয়া হয়নি। না, এটা আরো বেশি। আমার হিসাব তো তা বলে না। কোথায় যাচ্ছ তুমি? মেহেদি আনতে। যেগুলোর গায়ে দাগ নেই ওগুলোর গায়ে এক্ষুনি দাগ দিতে হবে, গুনতে হবে। তারপর আব্বার কাছে সবগুলোর হিসাব দিতে হবে। আর ভেড়াগুলো মিশে থাকা অবস্থাতে আমি কাজ শেষ করে ফেলবো। আজ দেরি হয়ে গেছে, কাল এসে করে দিও তুমি। আজই করি আর কালই করি, তাতে কি আসে যায়? এখন ভেড়াগুলোকে আলাদা করতে আমাদের সবাইকে খুব কষ্ট করতে হবে। ঠিকই বলেছে, আগামীকাল এসে তুমি দাগ দিও ইউসুফ। আমি আজকেই গণনা শেষ করে হেব্রনে ফিরে যাব। হেব্রন থেকে সিকিমের দূরত্ব অনেক বেশি। তুমি আজ আমাদের সাথেই থাকো, হেব্রনে কাল যেও। নাকি রাখালদের সাথে থাকতে তোমার ভালো লাগে না? আব্বাকে দুশ্চিন্তায় ফেলতে চায় না। আরে বাদ দাও তো, আব্বা জানে তুমি আমাদের সাথে আছো। দান, বলো। এদিকে এসো, কথা আছে।
আমাদের দাগ না দেওয়া ভেড়ার সংখ্যা এখন আমার কাছে অনেক কম কম লাগছে দান। তা কি করে সম্ভব? তুমি কি শুনলে না ওর কথা? ইউসুফ বলল যে 28টার গায়ে এখনো দাগ দেয়া বাকি রেখেছিলাম। ওরাও তাহলে দেখছি পাল থেকে ভেড়া সরায়। তুমি কি বলতে চাও ওরা আমাদের মতোই ভেড়া চুরি করে বিক্রি করে দেয়? আসতে বলো, শুনে ফেলবে তো। আরে না, ওরা তো অনেক দূরে আছে। ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও। আসো রুবেন, তোমার পালের কয়টা ভেড়ার গায়ে এখনো দাগ দেওয়া হয়নি আমাকে বলো। আমি জানি 28টির গায়ে এখনো পর্যন্ত দাগ দেওয়া হয়নি। কিন্তু আমি তো 20টার বেশি দেখছি না। রুবেন, এখন আবার বলো না যে চোর আর নেকড়ে এসে ভেড়াগুলো নিয়ে গেছে। কি আবল তাবল বকছো? নিশ্চয়ই আমার নামে দোষ চাপানোর জন্য তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে এই কাজ করেছো। তোমাদের ভেড়াগুলো আমাদেরগুলোর সাথে মিশিয়ে দিয়েছো। তোমরা থামো থামো, আমি গুনে ওগুলো ভাগ করে রাখছি। কিন্তু তুমি আলাদা করে চিনবে কি করে? আমি ওদের গায়ে দাগ দিয়েছি, আমি ঠিকই চিনতে পারবো। যেগুলোর গায়ে দাগ নেই সেগুলোর কি হবে? আমি বলছি ওদের পালের 28টার গায়ে এখনো পর্যন্ত দাগ দেওয়া হয়নি, আর বাকি সবগুলো তোমাদের পালের। এটা স্বপ্ন? না না, দুঃস্বপ্ন। আমাদের ভেড়াগুলো এভাবে কমে গেল কি করে? এটাই সত্যি, কারণ স্বপ্ন তো আমি দেখি। তুমি কি স্বপ্ন দেখেছো ইউসুফ? খুব আশ্চর্য, পরে তোমাদের সবাইকে বলবো। না না না, এখনই বলো। লেবি, ইসাখর, আসো, ওর স্বপ্নটা শুনি। ফসল কাটার সময় পরিবারের সবাই গমের ক্ষেতে ছিল। আমরা সবাই আঁটি বেঁধে ফসল আনছিলাম। তারপর কি হলো? হঠাৎ আমার আঁটিটা মাঠের মাঝখানে উঠে দাঁড়ালো, আর তোমাদের সবার আঁটিগুলো আমারটাকে সম্মান দিল। কি বলছো তুমি? আমাদেরগুলো তোমারটাকে সম্মান জানিয়েছে? হ্যাঁ, এরপর আমি আর একটা স্বপ্ন দেখেছি। দেখলাম সূর্য, চাঁদ আর 11টা তারা আমাকে সম্মান জানাচ্ছে। তোমার এসব স্বপ্ন কেবল অহংকারী আর ধুরন্ধর লোকে দেখতে পায়। এইগুলো তো তোমার দিনে দেখা স্বপ্ন ইউসুফ। মনে হচ্ছে আমাদেরকেই তোমার সামনে উবুড় হয়ে সম্মান জানাতে বলবে। আমি যা সত্যি তাই তোমাদের কাছে বললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, আমার সাথে খাও। তুমি তো কাল রাতে মাঠে তোমার ভাইদের সাথে ছিলে। হ্যাঁ আব্বা, এই তালিকার মধ্যে বিস্তারিত সবকিছু লেখা আছে, দেখে নিন। বাহ, খুব ভালো। খাও, গরম গরম রুটি খাও। শুক্রিয়া আব্বা, আপনি বিশ্বাস করবেন না। কি? আমি একই স্বপ্ন কয়েকবার দেখছি, কিন্তু গত রাতে আমি স্পষ্টভাবে স্বপ্নটা দেখলাম। আচ্ছা, কি দেখেছো? বাবা, বেশ ভালো দেখছি তো। ওই জামা গায়ে দিয়ে একদম ঠিক সময়ে আমাদের সামনে এসে আমাদের রাতটা মাটি করে দিয়ে চলে গেল। ওর স্বপ্নগুলো তো কল্পনাকেও হার মানায়। চলো আজ রাতে সবাই মিলে শহরে যাই, দুটো দাগ দেয়া ভেড়াকে সাথে নিয়ে যাই। কেউ জানবে না। সবাই মিলে বলবো যে রাতের অন্ধকারে ওই দাগ দেয়া ভেড়াগুলোকে চোর এসে নিয়ে গেছে। আমরা ছাড়া আর কেউই জানতে পারবে না যে আসলেই চোর আমরা। ইউসুফকে এসব কথা বলে কোনো লাভ নেই, ও বিশ্বাস করবে না। ইউসুফ স্বপ্ন দেখার ওস্তাদ। ইউসুফ, তুমি আমাদের সবার পথের কাঁটা। এর একটা বিহিত না করলেই না। আর এটার পরে আরো একটা স্বপ্ন দেখেছি। দেখলাম সূর্য, চাঁদ, 11টা তারা আমাকে সম্মান দিচ্ছে।
এই স্বপ্নের কথা কাকে কাকে বলেছ? শুধু ভাইদের বলেছি। কেন ইউসুফ? কি ব্যাপার আব্বা? আমি স্বপ্ন দেখলাম কেন, নাকি ভাইদের বললাম কেন? একটা সত্যি কথা বলো তো, তুমি কি আসলেই স্বপ্নটা দেখেছো ইউসুফ? দেখেছি, বললাম তো। কি বোকার মতো স্বপ্ন! তুমি কি আসলেই মনে করো যে আমি, আমার স্ত্রীরা, তোমার ভাইয়েরা মাটিতে উপুড় হয়ে পড়ে তোমাকে সম্মান জানাবো? না, তা মনে করি না। এটা নিছকই স্বপ্ন। এসব স্বপ্নই তোমার ভাইদের তোমার বিরুদ্ধে খেপিয়ে তোলে। তুমি ওদের কাছে গিয়ে ক্ষমা চাও। আমি কেন ক্ষমা চাইব? কি অন্যায় আমি করেছি? তোমার দাদা ইসাক আসলে আমি তাকে তোমার স্বপ্নের কথা বলবো। এখন আসো, খেয়ে নাও। ইউসুফ, স্বপ্নটা কি তুমি সত্যি দেখেছো? হ্যাঁ। তুমি বিশ্বাস করো না জিবুলুন? ঠিক জানি না, ভাইয়েরা বলা বলি করছে এটা নাকি শয়তানি স্বপ্ন। বাহ বাহ, স্বপ্নবাজ এসে গেছে। আসো, মাটিতে উবুড় হয়ে ওকে সম্মান দিই। আমাদের উপর দয়া করো। ও মহান ইউসুফ, আমরা আপনার ইবাদত করছি, আপনি আমাদের উপর সদয় হন, সদয় হন। তোমার মাথা তোমার স্বপ্নের মতোই বড় হয়ে গেছে। স্বপ্নের জগৎ থেকে বের হও। দেখলে তো ইউসুফ, তোমাকে ওর সাথে কথা বলতে হবে আব্বা। ওর সাথে ওর ভাইদের সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, শান্ত হও। ওর ভাইদের সাথেও একটু কথা বলে নিও। ও ইয়াকুব, সে খুবই ভালো। আমার নাতিরা এই মাবুদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। আব্বা, ইব্রাহিমের মাবুদ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। মাবুদের কণ্ঠস্বর পরিপক্ক ফলের মতো। তাহলে কি তিনি সুবিশাল নদীর মতো দাদু? ও ইউসুফ, মাবুদ রহমত আর করুণার বন্যার মতো। আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম তার বংশধরদের ন্যায়নিষ্ঠা দেখে খুবই খুশি হবেন। খুশি হয়েছিলেন? কিভাবে দাদা? যে ইব্রাহিম তাকে না দেখেই তাকে বিশ্বাস করেছিলেন, সেই ইব্রাহিমের সাথে মাবুদ কথা বলেছিলেন। আমরা তার পথেই চলছি আর তাকে খুশি করানোর চেষ্টা করছি। মাবুদকে বিশ্বাস করে যে দর্শন পেয়েছেন সেটা অনেক। আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের মতো মাবুদের কথা শুনতে চাই আমি। হয়তো শুনে ফেলেছ। তোমার আব্বার কাছে শুনলাম তোমার স্বপ্নের কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। মনে হচ্ছে যেন নিজের খোঁড়া কোয়াতে নিজেই পড়ে গেছি। মাবুদ কথা বললে তখন তার রহস্যগুলো নিজের মধ্যে রাখতে হবে। তুমি তো ওকে আরো উস্কে দিচ্ছ। আমি বোঝাচ্ছি, ভালো মাংসগুলো এমন কুকুরের সামনে ফেলছে যে কিনা সে মাংসগুলো খেতে চায় না। বড় মাঠে বীজ ছড়িও না, তাতে কোনো ফল হয় না। মাবুদের সাথে সম্পর্ক জীবন দিয়ে রক্ষা করতে হয়। আপনি খুব জ্ঞানী কথা বলেছেন দাদা। আব্বা, তুমি ওর সাহসকে আরো বাড়িয়ে দিচ্ছ। না 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 ইয়াকুব, মাবুদের সামনে কে উদ্যত হতে পারে
কে? কোনো মানুষই পারে না, কিন্তু আমি ওর ভাইদের সাথে ওর খারাপ সম্পর্কের কথা বলছি। সেটা ওরা নিজেরাই মিটিয়ে নেবে। আমি ওদের ভয় পাই না। আমার সাথে ওরা কেউ শক্তি দিতে পারবে না। ওরা সবাই এটা জানে। কি সুন্দর চেহারা আর কি শক্তি দেখেছ? ওকে দেখেই আরেকজনের কথা মনে পড়ে যাচ্ছে। আমিও কি ওর মতো সাহসী ছিলাম আব্বা? তুমি ধূর্ত ছিলে, আর এই ছেলে তো ছলনা কাকে বলে জানে না। সে সত্যি ছাড়া বোঝে না। সে কিন্তু সত্যের জালে নিজেকে জড়িয়ে ফেলেছে আব্বা। এই জন্যই সে সারা দেশের দৃষ্টান্ত হবে। দাদা, আমি আপনার কাছ থেকে দোয়া পেলাম। যাওয়ার জন্য অনুমতি চাচ্ছি। কাল খুব সকালে আমি আব্বার পশুপালের খোঁজে যাব। শুভরাত্রি দাদা। সত্য ওর গলায় কাঁটার মতো বিঁধেছে, মিথ্যেও বোঝেই না। মাবুদ এই ছেলেটির জন্য কিছু রেখেছেন, তুমি দেখে নিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে, আসসালামু আলাইকুম চাচা। আমাকে বলতে পারেন ইয়াকুবের ছেলেরা পশুর পাল নিয়ে কোন দিকে গেছে? ইয়াকুবের ছেলেদের খবর সবাই জানে, আমরা এড়িয়ে চলি। হ্যাঁ, আমি একা ওদের খুঁজে বের করতে পারবো না। আমি সিকিমের সব জায়গায় এবং পাহাড়ে ওদের খুঁজেছি। ওরা দোথানে গেছে। মাবুদকে ধন্যবাদ। দোথান? দোথানে ওদের কি কাজ আছে? তুমি নিজেই গিয়ে দেখো, আমাকে জিজ্ঞেস করছো কেন? শুক্রিয়া। তুমি কি নিশ্চিত যে এই দুইজনের লোমেই সবচেয়ে কম মেহেদি ছিল? দেখো, এই দাগ তো প্রায় ওর চামড়ার মধ্যে ঢুকে গেছে। আমি পুরো পাল খুঁজে দেখেছি। আসো আসো ইশাকা, আমাকে সাহায্য করো। তুমিও তো আমাদের সবার সাথে থাকবে, তাই না? অবশ্যই আমি তোমাদের সাথে থাকবো রুবেন, থাকবো না কেন? হায় হায় হায়, এ তো বিপদ। ওই দেখো, ওই যে ইউসুফ। ওর উপর অভিশাপ পড়ুক। ও আমাদের খুঁজে পেল কি করে? ওর বোধহয় আকাশের গায়েও চোখ লাগানো আছে। ও বাজ পাখির মতো আকাশে ওড়ে, কিন্তু চোখ থাকে মাটির দিকে। যখনই সে শিকার দেখতে পায় তখনই ঝাঁপিয়ে পড়ে। প্রতিবার ও একই কাজ কি করে করে? দেখো ওর গায়ে সেই জামাটা কেমন। খুব হয়েছে, এবার এসো, ওকে মেরে ফেলে কাজ শেষ করি। ঠিক বলেছ।
ওকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে আমরা বলবো ডাকাতরা ওকে ধরে নিয়ে গেছে। না, তাতে কোনো লাভ হবে না। আমরা সবাই ওর জামার মধ্যে রক্ত ছিটিয়ে রাখবো আর বলবো যে বন্য পশু ওকে খেয়ে ফেলেছে। বলবো যে কুকুর এসে খেয়ে গেছে, অথবা বনের সিংহ। এটা একেবারে অসম্ভব। তুই এখন থাম তো যে বলুন, ব্যাপারটা তাড়াতাড়ি সেরে ফেলা দরকার। এরকম কাজ করো না, তোমাদের দোহাই লাগে। সে তো আমাদেরই রক্ত। নিজের ভাইকে খুন করলে মাবুদ খুবই অসন্তুষ্ট হবেন। মেরে না ফেলে তো আমাদের চুরি ধরে ফেলবে আর আব্বাকে গিয়ে বলে দেবে। শুধু এই কারণেই তাকে মেরে ফেলতে হবে? আমার কথা শোনো রুবেন, তুমি আমাদের আব্বার প্রথম সন্তান, তাই আব্বার সবচেয়ে প্রিয় ছেলেটা আজ তোমার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তোমারইতে বেশি করে তাকে মেরে ফেলতে চাওয়া উচিত, না হলে তো তোমারই অধিকার ছিনিয়ে নেবে। তোমার আম্মা লিয়ার সাথে আব্বা যে অন্যায় করেছেন তার প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়। আমাদের মাকে নিয়ে কথা বলবার তুমি কে? এই আসো 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 তো রুবেন। এই রুবেন আসো। এই তুমি কে? তুমি কেন বলছো আমার মাকে নিয়ে কথা বলছো? কেন তুমি কেন বলবে এইসব কথা? ইহুদা ইহুদা চুপ করো। ইহুদা, বিলহার কথা বাদ দাও। ইউসুফকে আমিও যে খুব একটা পছন্দ করি তা না, কিন্তু তাই বলে ওকে একেবারে মেরে ফেলতে দিতে পারি না। আমি মেরে ফেলতে দিতে পারি না। একটু থামো, মাথাটা ঠান্ডা করো। কিন্তু ওকে তো শাস্তি দিতেই হবে। অবশ্যই দেব, তাই বলে ওকে মেরে ফেলা উচিত হবে না। ঠিক আছে ঠিক আছে। তোমরা থামো, আমি বলছি। ব্যাপারটা আমার উপর ছাড়ো। দান, আসো। দান, আশার, এই ভবিষ্যৎ রাজার ব্যাপারটাকে রুবেনকেই দেখতে দাও। রাজাই বটে। ওই যে আসছে স্বপ্নদ্রষ্টা, আমার প্রভু। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তোমরা আমাকে কোনো কথাই সত্যি বলনি। তোমরা আসলে আব্বার ভেড়া চুরি করছো। শহরের কয়েকজন খরিদ্দারের সাথে আমার কথা হয়েছে। তোমরা সবাই মিলে শহরের পতিতাদের পেছনে টাকা উড়াচ্ছ। এটা শুধু স্বপ্ন ইউসুফ, তুমি এটা আবারও দেখেছো। নিষিদ্ধ কিছু করছি না। নিষিদ্ধ কিছু করছো বলিনি, প্রতারণা করছো। একটু মাথা ঠান্ডা করে বোঝো। যথেষ্ট পরিমাণে হয়েছে রুবেন, আমার রাগ আমি কিন্তু আর সামাল দিতে পারছি না। আমরাও পারছি না, কিন্তু ওকে এখনই শেষ করে দেই। মাবুদের উদ্দেশ্যে ইউসুফকে আমরা কোরবানি দেব। যথেষ্ট হয়েছে। ওকে ওখানে ফেলে রেখে সবাই মিলে এক এক করে পাথর মারি। চলো, এসো দেখি কে বেশি পাথর মারতে পারি। তোমার এই সমস্ত কাজের জন্য শুধু আব্বা ছাড়া এখানকার প্রত্যেকেই তোমাকে খুবই অপছন্দ করে। বোকারাম, তোমার আগেই বোঝা উচিত ছিল ও আমাদের পক্ষে নয়, আমাদের বিপক্ষে। মনে হয় তোমার গায়ে অনেক শক্তি। ওই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। কাছে একটা শুকনা কুয়া আছে, ওকে ওর মধ্যে ফেলে দাও, তারপর ভাববো তার কি হবে। ওর স্মৃতিশক্তি তো খুব ভালো রুবেন, মরার আগে তোমাকে একটু ঘামিয়ে দেই। সবাই মিলে কি বলো তোমরা? আমাকে তোমরা সবাই মিলে এত ঘৃণা করো কেন? কি করছো? ওকে নিয়ে চলো, ওকে কুয়ার ভিতরে নিয়ে চলো। স্বপ্নদ্রষ্টা না? তোকে ওকে উপরে তো ওকে শেষ করে ফেলবো। কুয়ার ভিতরে নিয়ে যাও, নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। চলো চলো চল, ওকে নিয়ে চল। ওকে নিয়ে যাও, ফেলো ওকে কুয়াতে। চল বেটা চল। ভাইরা শোনো, তোমরা শোনো। হে ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুবের মাবুদ, আমি আমার রুহের হেফাজতের ভার তোমার উপর তুলে দিচ্ছি।
এসো এবার সবাই মিলে খেয়ে নেই। আমি একটু গ্রামের দিকে যাব মদ কিনতে। রুটির সাথে আজ আমি একটু মদ খাবো ভাবছি। সাথে একটু জলপাই এনো। মদ একটু বেশি করে এনো তোমরা। জলপাই হলেই ভালো হয়। মদই বেশি করে আনবে। এহুদা, ইউসুফকে তোমার দায়িত্বে রেখে গেলাম। ভেবো না তুমি, কোনো অসুবিধা হবে না। আমি বরং ওর জামাটা একটু পরে দেখি। দাও তো আমার কাছে একটু দেখি, দাও। নতুন রাজা, নতুন রাজা। না, আমাদের নতুন রাজা, তোমাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে। বাহ বাহ বাহ। রুবেন তো নেই, এবার আমরা সবাই মিলে ইচ্ছে মতো মজা করতে পারবো। রুবেন না আসা পর্যন্ত ইউসুফের গায়ে কেউ হাত দেবে না। তোমাকে মাতবাড়ি করতে কে বলেছে? আমি বলি দুঃস্বপ্নটাকে কুয়া থেকে তুলে এনে এক্ষুনি মেরে ফেলি। রুবেন ওকে কিছুতেই মারতে পারবে না, ওর মধ্যে এত বড় সাহস নেই। এই সাহস আমার আছে। আসো ওকে মেরে ফেলি। মেরে ফেলাই ভালো। আমারও তাই মনে হয়। না, এই বিষয়টা আমি একদম রাজি না। দান, এটা খুব খারাপ হবে, এরকম একটা অন্যায় করো না। তুমি সরে দাঁড়াও। ওই যে দেখো ইসমাইলিয়রা আসছে। তুমি সরো। ব্যবসায়ীরা আসছে, আমার কথা শোনো। ওকে মেরে আমাদের কি লাভ? ওকে বরং ওদের কাছে বেচে দিই। তারপর আমরা সবাই মিলে শহরে পতিতাদের কাছে যাব। তাহলে ওকে মারার দায় আমাদের গায়ে লাগবে না। এই যে, আপনারা কোথায় যাচ্ছেন? মিশর। আসেন, আপনাদের সাথে একটা সওদা করি। আমাদের কোনো ভেড়া বা ছাগলের দরকার নেই। আমাদের কাছে তার চাইতেও ভালো জিনিস আছে। আসেন, দেখে নেন। রুবেন, তুমি আমাদের জন্য বেশি করে মদ এনেছো তো ভাই? মদও এনেছি, জলপাইও এনেছি। এখানে রাখো যাতে সবাই খেতে পারে। কুয়ার ভিতর ইউসুফকেও এখান থেকে একটু খাবার দিয়ে আসি। তোমার ইউসুফের এখন আর কোনো খাবারের দরকার নেই। এর মানে কি? সে এখন আল্লাহর প্রশস্ত পথ পাড়ি দিয়েছে। এই পয়সাটা তুমি নাও, তোমার ভাগ। কুকুরের দল বেচে দিয়েছো। মেরে ফেলার চাইতে সেটাই তো ভালো হলো। এক টুকরা রূপার পয়সায় এ তো অন্তত তোমার 2 বছর তো চলে যাবে। আমাকে টাকাগুলো দাও, আমি গিয়ে আবার ওকে কিনে আনবো। তুমি ঝামেলা বাড়িও না তো রুবেন। দেখো কোনো রক্তপাত হয়নি। গর্ধব, দেখো কোনো রক্তপাত হয়নি। বেঈমান, আমি এখন কোথায় যাই? তোরা সবাই বেঈমান, সবাই বেঈমান। আব্বা, আব্বা, দেখো তো আমরা সিকিমে পশু চড়াতে গিয়ে কি পেয়েছি। দেখো তো তুমি, এটা ইউসুফের জামা কিনা? হ্যাঁ, এটা তো ইউসুফেরই পোশাক। এর মানে কি? এটা তোমরা কোথায় পেলে? তাহলে নিশ্চয়ই কোনো হিংস্র প্রাণী খেয়েছে। ও কোথায় আমাকে বলো। অনেক খুঁজে ওকে পাইনি। তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে।
ইউসুফ! আমাকে পানি দাও। পানি লাগবে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মিশরে। ওখানে নিয়ে গিয়ে তোমাকে ভালো দামে বেচে দেব। নাও, পানি খাও। এই নাও আব্বা, তোমার জন্য খাবার এনেছি। ক্ষুধা নেই। তুমি তো সারাদিন একেবারে কিছুই খাওনি আব্বা। আমার কিছু খাওয়ার রুচি নেই। এসব নিয়ে যাও তুমি। এগুলো রেখে যাও বেনিয়ামিন। তোমাকে কিছু খেতে হবে। শোক পর্ব ঘোষণা করো। খেতে তো হবে ইয়াকুব। কিভাবে যে কি হয়ে গেল আব্বা! স্বপ্নগুলো একেবারেই মরে গেল, সব শেষ। হয়তো স্বপ্নগুলো ওর জন্য ছিল না, অন্য কারো জন্য ছিল। একটা ফসলের আঁটি কমে গেল, আমার একটা তারা ঝরে গেল। আমি চললাম। আমি জানি না ইয়াকুব, ইব্রাহিম বিশ্বাস করতেন মাবুদ মৃতকে জীবিত করতে পারে, তাই ইউসুফকেও মাবুদ দেখবেন। আমার এখন বিনিয়ামিন ছাড়া কেউ নেই, ওই আমার সান্ত্বনা। মানুষ আর মাবুদের চিন্তা এক নয় ইয়াকুব। মাবুদ তোমার কথা শুনবেন। আমার প্রভু আজিজ, দেখুন আমি আপনার জন্য দাস নিয়ে এসেছি। তাই নাকি? দেখি তুমি কি এনেছো। জো হুকুম প্রভু। প্রথম দাসকে নিয়ে আসো। দেখুন প্রভু, ওর বয়স অল্প, সুঠাম দেহের অধিকারী এবং আপনার সমস্ত কাজে লাগতে পারবে। এই দাস, কুর্নিশ করো। ইনি হচ্ছেন তোমার প্রভু আজিজ। ও খুব শক্তিশালী আর বাধ্য দাস। সবাই জানে বাধ্যতা দিয়েই দাসের পরিচয়। ওর কোনো রকম রোগ বালাই নেই, একেবারে সুস্থ। দেখুন প্রভু, ও খুবই ভালো দাস। ও খুবই মন দিয়ে আপনার সেবা করবে। ওর বয়স একদম কম, শরীর স্বাস্থ্যও অনেক ভালো। শোনো ইসমাইলীয়, আমার দৃষ্টিশক্তি যথেষ্ট পরিমাণে ভালো আছে। আমি জানি আমি কি চাই। জি হুজুর।
তুমি আরেকজনকে হাজির করো। ও তো দাস হিসেবে খুবই ভালো, খুব বিশ্বস্ততার সাথে আপনার সেবা করবে। দেখুন দেখুন, ওর দাঁতগুলো দেখুন, দেখুন বয়স কত কম, দেখেছেন? আপনার জন্য ও একদম ঠিক আছে। বিশ্বাস করুন হুজুর, ওই সেরা দাস হবে আপনার জন্য। তোমার কথা আমি ভালোই বুঝেছি, আরেকজনকে আনো। আমার একটা দাসকে তো আপনি দেখেনইনি। তাহলে আনো। এর জন্য কত দাম চাও? আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর, বলবো যে এ একেবারেই ভালো হবে না। এদিকে আসো। এই দাস ওর চাইতে 100 গুণ বেশি ভালো হবে। একজন ধৈর্যশীল বাধ্য তরুণ দাসের দাম তেমন একটা বেশি হবে না। হুজুর, আমিও কিন্তু ওর সাথে একমত। দাস হিসেবে এটা ওর চাইতে ভালো হবে। আমার মনে হচ্ছে যে এইটা ওইটার চাইতে ভালো হবে। তুমি কি বলো? আপনি যা ভালো মনে করেন হুজুর। কি বললাম তুমি কি শুনতে পাওনি? এর জন্য কত দাম নেবে তুমি? রাগ করবেন না হুজুর, কত দিতে চান? এর জন্য 60 টুকরা রূপা দিতে রাজি আছি। হুজুর, আমি এবং সবাই জানে আপনার তো দয়ার শরীর, আপনি তো অন্যদের মতো না, তাই একে নিলেই ভালো হবে। ওকেই আমার চাই। আমি ঠিকই চিনেছি। জো হুকুম হুজুর, এর ভাইরা একে বিক্রি করে দিয়েছে। রক্তের সম্পর্ককে কেউ বিক্রি করে না, এর পেছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। খরিদ্দার যা বলবেন তাই হবে। এই ছেলে, তোমার নাম? আমার নাম ইউসুফ। আব্বা ইয়াকুব, দাদা ইসাহাক, তার আব্বা ইব্রাহিম। তোমার ওসবের কোনো দাম নেই আমার কাছে। এখন থেকে তুমি আমার দাস। শীঘ্রই বুঝে যাবে যে আজিজ মুখে যা বলে কাজী কর্মে তাই করে। আমি দাসদের মারধর করি না, কিন্তু তাদের কাছ থেকে আমি সর্বোচ্চ সেবাটাই চাই। আমি তোমাকে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য ক্রয় করিনি, বিক্রিও করব না। আমরণ তুমি আমার বাড়িতেই কাজ করবে, বুঝতে পেরেছ? জি হুজুর। তোমাকে ধন্যবাদ ইসমাইলীয়। ওকে টাকা দিয়ে দাও। ধন্যবাদ হুজুর। ইউসুফকে ভিতরে নিয়ে যাও, পতিফরের দাসের যোগ্য পোশাক পরিয়ে দাও। যাও। জো হুকুম। এই হলো সব জিনিসপত্র ইউসুফ। তুমি লিখে রাখো যে আমি তোমাকে সবগুলো পাত্র এনে দিয়েছি। লিখতে হলে তো আমাকে ফসলে ভরা সেই 7টি পাত্র দেখতে হবে, এখানে তো 6টি। ভাই, আমার হাত থেকে একটা পাত্র পড়ে গিয়ে একেবারেই ভেঙে গেছে। তাহলে অন্তত ফসলগুলো গুছিয়ে নিয়ে আসতে পারতে। ভাই, অত সময় কোথায়? লিখে দাও না যে সবগুলোই এনেছিলাম, অত কেউ মিলিয়ে দেখতে যাবে না। সেটা আমি করতে পারবো না। তোমার কোনো সমস্যা আছে? অযথাই তুমি আমাদের সবাইকে ঝামেলায় ফেলতে চাচ্ছ। আমরা ফিরে এসে সব ব্যাখ্যা করে দেব। ব্যাপারটাকে এখানেই তুমি শেষ করে দাও, কেউ কিছুতেই বুঝতে পারবে না। আজিজ প্রতিদিন এমন কত পাত্র এমনিতেই ফেলে দেয়। সে নিজে ফেলুক, তাতে আমার কিছু বলার নেই। ইউসুফ, তুমি কিন্তু আমাদের কাছ থেকে দরকারের চাইতেও বেশি হিসাব নাও। এখন মুনতাফা যদি থাকতো, সে কখনোই তোমার মতো করতো না। মুনতাফার স্বাধীন। ইউসুফ, ইউসুফ, তুমি তো সত্যের দাসত্ব করছো দেখছি। না ভাই, সত্যি আমাকে মুক্তি দিয়েছে। ইউসুফ। জি হুজুর। তোমার হাতে আমি আমার বাড়ির দায়িত্ব পালনের ভার দিচ্ছি। আমার দাস দাসীদের দেখাশোনার ভার তোমার।
তুমি অজান্তেই তোমার বিশ্বস্ততার প্রমাণ দিয়েছ। মন্তব্যের সাথে বিরোধে জড়াতে চায় না। অধীনস্থ হিসেবে আমাকে ভালো লাগবে না। আহ ইউসুফ, আমার কথার উপর কারো কোনো কথা নেই, আমার কথাই ঠিক। যা বলবেন হুজুর, আমি আপনার কথা মতো কাজ করব। তুমি কি চাও ইউসুফ? মধু সংগ্রহ করার সময় এখন চলে এসেছে। আমি চাই কাল থেকে আপনি কাজ শুরু করেন। শোনো ইউসুফ, তোমার এইসব হুকুম তুমি অন্য কারো উপর চালিও, আমার উপর তুমি ছড়ি ঘোরাতে এসো না। আমি মুনতাফা, বহু বছর ধরে আমি আজিজের প্রতিনিধি হয়ে কাজ করছি। আচ্ছা, আপনার কথাই ঠিক। আপনার যাতে কোনো খারাপ না লাগে সেই জন্য আজিজের সঙ্গে কথা বলবো। তুমি তো একটা জাদুকর। হে পিতা ইয়াকুবের প্রভু, তুমি আমার মালিকের কাছাকাছি আমায় এনেছ। আমাকে সফলতা দিচ্ছ বলে আমি তোমাকে শুকরিয়া দিই। আমাকে সঠিক পথ দেখাও, যাতে আমার বিবেক অশান্ত না হয়। তুমি খুবই বিশ্বস্ত। আমার স্বামী তো শুধু তোমার নামই জপে। ইউসুফ এই করেছে, ইউসুফ ওই করেছে, ইউসুফ সেই করেছে। আমার সৌভাগ্য। কিন্তু সে আগে এরকম ছিল না। তুমি জাদু করেছ। সে কয়দিন ধরে বাড়িতে আসে না এবং আমার সাথে দেখাও করে না। সে সবকিছুই ইউসুফের হাতে ছেড়ে দিয়েছে। সওদাগরদের আসার সময় এখন। আমাকে ভোলানোর চেষ্টা করো না ইউসুফ। তুমি অন্য ছেলেদের চাইতে একদম আলাদা নও। দিদি নিজের জন্য যা চেয়ে ফেলে তাই আদায় করে। ইউসুফ, ইউসুফ, একটু এদিকে আসো না। আপনার শোবার ঘরে ঢোকাটা আমার ঠিক নয়। আমার স্বামী তো তোমাকে ছোট এই বাড়ির সব বড় দায়িত্ব দিয়ে গেছে। আমিও কি সেই সবের একটা অংশ নই? আসো না, আসো। কেউ কোথাও নেই, আমার সাথে শোবে। এই বাড়িতে আপনি ছাড়া কোনো কিছুই আমার জন্য নিষিদ্ধ নয়। কিভাবে মাবুদের বিরুদ্ধে যাব? গুনাহ করব? এটা যদি পাপ হয় তাহলে সেটা আমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে না। আমার খুব ইচ্ছে করছে, এসো না, আসো। ইচ্ছে করলে অন্যায় বৈধ হয় না। এটা মাবুদের বিরুদ্ধে। মাবুদ মানুষের অন্তর দেখতে পান এবং সবকিছুর বিচার তিনিই করবেন। এজন্যই তুমি এত ভালো সেজে থাকো ইউসুফ। মাবুদকে খুশি রাখো। এসো, এসো, আমরা দুজনে মিলে মাবুদকে খুশি করি। তোমার স্বর্ণের মতো উজ্জ্বল হৃদয়টা আমাকে দাও। যথেষ্ট হয়েছে। আমাকে যথেষ্ট বলো না। আপনার স্বামীর কথা মনে করুন। ইউসুফ, আমার স্বামী তো তোমার হাতে সব দিয়ে গেছে। আমাকে যেতে হবে। তুমি আমার কথা রাখলে না? ঠিক আছে,
তোমাকে এর জন্য পস্তাতে হবে। তুমি কি এখনো জেগে আছো? জি হুজুর, আমি হিসাব মিলিয়ে দেখছি। ভালো ইউসুফ, সবকিছু মিলিয়ে কেমন চলছে? যেমন হওয়ার কথা। গত বছরের চাইতে 7 গুণ বেশি ফসল জমা হয়েছে। বাদশা ফেরাউনের প্রাসাদে গিয়ে তার সৈন্যদের পরিচালনার কাজে একটু সাহায্য করতে তুমি, সেটা আমার জন্য খুব ভালো হতো। আপনি যা বলবেন আমি তাই করব। তা হওয়ার কোনো উপায় নেই ইউসুফ। মিশরীয় রক্ত যদি তোমার শরীরে না থাকে তাহলে তুমি রাজপ্রাসাদের কোনো কাজ করতে পারবে না। বুঝেছি হুজুর। ভালো, আমি ঘুমাতে যাচ্ছি। তোমার কিছু লাগলে বলো। না হুজুর, আমার কিছুই লাগবে না, শুকরিয়া। ইউসুফ, তোমার মালকিন তিতি কিছু সুগন্ধি এনে দিতে বলেছে। তুমি কি আগামীকাল একটা চাকর পাঠিয়ে বাজার থেকে কিছু সুগন্ধি এনে দিতে পারবে? চিন্তা করবেন না হুজুর, আমি নিজেই সুগন্ধি নিয়ে আসব। শুভ রাত্রি। মালকিন, ভিতরে আসো। এই যে আপনার জন্য সুগন্ধি নিয়ে এসেছি। ওইখানে রাখো। ইউসুফ, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এরকম করলে আমি বাধ্য হব আপনার স্বামীকে বলতে। কাছে এসো, এসো না। হায় হায়, আমার এ কি হলো? সর্বনাশ হয়ে যাচ্ছিল। প্রহরী, কোথায় তোমরা? আপনার কি হয়েছে মালকিন? ইউসুফ আমার উপর জবরদস্তি করছিল। এই দেখো। কি জঘন্য অপরাধ! ওর শাস্তি পাওয়া দরকার। আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? এক্ষুনি তাকে ডাকো। জো হুকুম মালকিন, আসো। কি হয়েছে? আমার প্রভু আজিজ, চাকর ইউসুফ আমাদের মালকিনকে ধর্ষণ করার চেষ্টা করেছে। ও একটা বিশ্বাসঘাতক। এইসব কি করে হলো? আমরা জানি না হুজুর, কিন্তু আমি দেখলাম যে আমাদের মালকিন এখনো মেঝেতে পড়ে আছে, কোনো নাড়াচাড়া করছে না। ইউসুফ কোথায়? ওকে পাতাল ঘরে আটকে রেখেছি। সে কি বলল? ও একটা কথাও বলেনি আমায়। ও শোনা, আমি এসে গেছি। আমার এখনো মনে হলে ভয় লাগে। আমাকে জাপটে ধরে ফেলে দিল। ওর গায়ের জামা খুলতে আমি চেঁচিয়ে উঠলাম। তখন ও দৌড়ে এখান থেকে পালিয়ে গেল। আমার খুব ভয় লাগছে। সে এখন কোথায়? তোমার মতো সুন্দরী দেখলে যে কারো মাথা ঠিক রাখা মুশকিল হয়ে পড়বে। অজুহাত দেখিও না, ওকে সর্বোচ্চ শাস্তি দাও। ও কি তোমাকে দর্শন করেছে? কিন্তু আরেকটু হলেই যাচ্ছিল। একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। আমি ওর কাছে যাই। এই কে আছিস? ওর কাছে নিয়ে চল।
দরজা বন্ধ করে দিয়ে তোমরা চলে যাও। আমার দিকে তাকাও। আমার দিকে তাকিয়ে সত্যি করে বলো, তুমি এই কাজ করেছো? না। আমি বিশ্বাস করে তোমার হাতে আমার পরিবারের সব দায়িত্ব দিয়েছি। আমি আপনার বিশ্বাস ভঙ্গ করিনি, সবসময় আপনার বিশ্বস্ত ছিলাম। আমি বাদশাহ ফেরাউনের প্রহরীদের প্রধান। আমার হুকুম তামিল করার জন্য অনেকেই আছে। আমার মুখের কথায় ওরা উপরে উঠে এবং ধ্বংস হয়। আমার স্ত্রী তোমার নামে অভিযোগ এনেছে ইউসুফ। আমি এই কাজ করিনি, আপনার যা ইচ্ছে করেন। তুমি জানো তুমি যা করেছো তার শাস্তি হতে পারে মৃত্যু। আমি জানি। এখন তোমার মাবুদ কোথায় ইউসুফ? তিনি কিভাবে এটা হতে দিতে পারলেন? যা হলো তাতে তোমার বা আমার কার কি লাভ হবে? তোমার মতো কাউকে কোথায় পাবো? কার উপর বিশ্বাস করে আমি সবকিছু ছেড়ে যাব? এখন আমি বুঝতে পারছি না ইউসুফ, আমার কি করা উচিত। আপনি যে সিদ্ধান্তই নেবেন আমি মেনে নেব। আমাকে এখনই একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমার অধীনস্থরা যেন আমাকে দুর্বল না ভাবতে পারে, আমার সুনাম যেন অক্ষুণ্ণ থাকে সেটা দেখতে হবে। যা ভালো মনে হয় তাই করুন। রাজার যে কারাগারের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে সেখানে আমি আজই তোমাকে পাঠিয়ে দেব। ওখানেই তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। এতে তোমারও জীবন বাঁচবে, আমারও দুর্নাম হবে না। তোমার জন্য এটুকু দয়াই কেবল আমি করতে পারি। বিবেকের কারাগারের চাইতে শরীরের কারাগারই ভালো। যদি আপনার স্ত্রীর সঙ্গে খারাপ সম্পর্ক থাকতো তাহলে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারতাম না। পূর্বপুরুষের মাবুদ, বেহেশত এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, তুমি আমাকে দেখে রেখো আমি কারো সাথে যেন অন্যায় না করি, এমনকি জেলখানাতেও না। আমুন, একটু বাহিরে যাও তো শোনা। একটু পরে যাই বাবা। তুমিও সুতি যাও। আমার কি সৌভাগ্য, আমার স্বামী আমার কাছে আসতে চায়। এসো এসো না। তিতি, আমার উচিত ছিল ইউসুফকে জেলে না দিয়ে তোমাকে জেলে দেওয়া। এটাই শেষবার। শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা কানে গেছে? রাগলে কি ভীষণ ভালো লাগে সোনা। কি দারুণ। থামো। এতদিন ছেলেটার জেলে থাকতে অনেক কষ্ট হবে। ওর জন্য আমার কিছু করা উচিত। সাহায্য করো। ওর মতো লোক আর পাবো কোথায়? কোথায় পাবো? সুতি, সুতি, কোথায় তুমি? আমার এখনো হয়নি। ভিতরে আসো। আমাদের রেখে চলে যাও। যাও তোমরা।
জি মালিক। আমার মালিক আজিজ, যিনি এই কারাগারের দায়িত্বে আছেন, তিনি সুপারিশ করেছেন। প্রভু আজিজ আমার জন্য সুপারিশ করেছেন? আমার মালিক আজিজ আমাকে বলেছেন সব বন্দীদের দায়িত্ব যেন তোমার উপরেই দেওয়া হয়, জেলখানার প্রশাসনিক দায়িত্ব যেন থাকে। আমার মালিক? হ্যাঁ, তোমার মতো একটা জ্ঞানী ছেলেকে এরকম স্যাঁতস্যাঁতে ঘরে অযথা আটকে রাখার কোনো মানে হয় না। আজিজের আদেশেই আমি এই দায়িত্ব তোমার উপরেই দিয়ে দিচ্ছি। মাবুদের রহমতে। তবে একটা কথা মনে রেখো, তুমি তোমাকে বন্দী হিসেবেই থাকতে হবে। আমার মালিক তোমার জীবন বাঁচিয়ে তোমাকে যে ক্ষমা করেছেন, তাতেই আমি বুঝতে পারছি এত বড় অপরাধের পরেও তিনি তোমার প্রতি এখনো শ্রদ্ধাশীল ইউসুফ। তারপরেও মনে রেখো যে তুমি এখানকার একজন কয়েদি। এই 4 দেয়ালের মধ্যে সমস্ত দায়িত্ব তোমার উপরেই দেব। যে মাবুদ আমার সব কিছুর খেয়াল রাখেন, তিনিই তো আমার সব কিছু। তিনি আমাকে সব কাজ করার শক্তি জুগিয়েছেন। তোমার হয়তো আজিজের স্ত্রীর ফাঁদে পা ফেলে দেওয়ার আগে মাবুদের কাছে প্রাণ ভরে দোয়া করা উচিত ছিল। হয়তো বা। এখন থেকে ইউসুফ এই কারাগার সম্পর্কিত সবকিছু দেখাশোনা করবে। এটা আমার আদেশ। আপনি যেমন আদেশ করবেন মালিক। তোমরা এখন যাও। তুমিও যাও ইউসুফ, এখন থেকে তোমাকে অনেক কাজ করতে হবে। তোমরা থামো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 1 ঘন্টার মধ্যে খাবার চাই। খাবার হয়ে যাবে মালিক। আপনি কি চান মালিক? শোনো ইউসুফ, আজ ফেরাউন বাদশার প্রাসাদ থেকে গুরুত্বপূর্ণ কিছু অতিথি আসবে। তাদের দেখে রাখতে হবে। তারা কারা? প্রধান পানীয় পরিবেশক আর প্রধান রুটিকারক। তাদের এখানে কেন পাঠানো হচ্ছে? তারা আমাদের বাদশার বিরুদ্ধে অন্যায় করেছে। তারপরেও অন্য কয়েদির মতো একই রকম আচরণ তাদের সাথে করা যাবে না। আমি তাদের দুজনেরই দেখাশোনার দায়িত্ব আজ থেকে তোমার উপরে ছেড়ে দিলাম। আপনার যেমন ইচ্ছা। আমার নাম ইউসুফ। তুমি কি আজিজের কয়েদি? হ্যাঁ। তুমি কি সেই ছেলে যে আজিজের বউকে ধর্ষণ করার চেষ্টা করেছিল? কোন সাহসে এই কাজ করতে গিয়েছিলে? আজিজের তো তোমাকে গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মারার দরকার ছিল বেয়াদব। তোমাকে বিশ্বাস করে যে তার বাড়ির সব দায়িত্ব দিল, তার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করলে। না 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 না, আমার মনে হয় আপনার একটু সাবধানে কথা বলা দরকার। ইউসুফকে কিন্তু এই জাহান্নামের দায়িত্ব দেওয়া হয়েছে। আরে আমি তো এখানে আর বেশি দিন থাকবো না। আমি বাদশার প্রধান পানীয় পরিবেশক। আর আমি হলাম প্রধান রুটিকারক। আমরা এখানে আর বেশি দিন থাকবো না, এ ব্যাপারে আমি নিশ্চিত। একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আর কিছু না। মালিক, আমি আপনার জন্য পরিষ্কার জায়গার ব্যবস্থা করেছি। আমি আপনার খেয়াল রাখব। এটা হচ্ছে কয়েদখানা,
তার আবার পরিষ্কার। হাহ। তুমি নিজেকে কি ভাবো? প্রত্যেক মানুষই সম্মানের পাত্র, এমনকি কয়েদখানাতেও। ওই এখানে সবকিছু দেখে। আমি আবারও বলছি, হ্যাঁ, ওকে সম্মান করে আমাদের সবারই চলা দরকার। ওরই বরং আমাদের সবাইকে সেবা আর সম্মান করে চলা উচিত। শোনো ইউসুফ, আমরা এখান থেকে ফেরাউনের প্রাসাদে ফিরে গিয়ে তোমাকে সহযোগিতা করতেও পারি। আরে এ তো কোনোদিনও ফেরাউনের কারাগার থেকে মুক্তি পাবে না। আর এরা যদি চায়ও, আমিও দেখে নেব কিভাবে ও ফেরাউনের কারাগার থেকে মুক্তি পায়। আমারও মনে হয় ও ঠিকই বলেছে। তুমি এখানে জেলের মধ্যেই পচে মরবে। আজিজ যতটা শক্তিশালী বন্ধু, ততটাই ভয়াবহ শত্রু। মাবুদ আমার সব কাজের বিচার করবেন, আপনারা নিশ্চিন্ত। কথা দিলাম আপনাদের সর্বোচ্চ সেবা দেবার চেষ্টা করব। হে আল্লাহ, আমাকে শক্তি দাও সরল পথে চলতে, আমি যেন সত্য কথা বলতে পারি এবং মানুষের মাঝে যেন ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারি। সুপ্রভাত সবাইকে। আপনার সকাল আরো শুভ হোক মালিক। আপনারা খাচ্ছেন না কেন জনাব? ওরা কি যেন স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের কোনো অর্থই বুঝতে পারছে না। তুমি কি স্বপ্নের মানে বলতে পারো? স্বপ্নের মানে তো মাবুদই জানেন। আমি দেখলাম আমার সামনে একটা আঙ্গুর ফলের গাছ, আর সেই আঙ্গুর গাছে 3টা ডাল। সেই ডালে কুড়ি ধরার সঙ্গেই ফুল ফুটলো, আবার কোথাও কোথাও আঙ্গুর ফল পেকেও উঠলো। তখন ফেরাউনের রসের পেয়ালাটা আমার হাতে। আমি সেই আঙ্গুরগুলো নিয়ে রস বের করলাম এবং ফেরাউনের হাতে দিলাম। আমি সেই স্বপ্নের অর্থ বুঝতে পারছি না। এ স্বপ্নের মানে হলো 3টা ডাল মানে 3 দিন। এই 3 দিনের মধ্যে আপনাকে এখান থেকে বের করে আগের কাজে ফেরাউন বহাল করে দেবেন। পানি পরিবেশক হিসেবে ফেরাউনের কাছে আপনাকে আবারও পানি তুলে দিতে হবে। যদি আমার এই স্বপ্নের অর্থ তুমি সত্যি বলে থাকো, তবে আমি তোমাকে পুরস্কৃত করব। মাবুদের পক্ষে সবই সহজ। এবার আমারটা শোনো ইউসুফ। আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথার উপরে 3 টুকরি ময়দার রুটি, উপরের টুকরিতে ছিল ফেরাউনের জন্য অনেক রকমের রুটি আর পিঠা। কিন্তু পাখিরা এসে মাথার উপরের সেই টুকরি থেকে খেতে লাগলো। এই স্বপ্নের অর্থ বলে দাও তুমি। বলো আমায়। আমাকে আপনি ক্ষমা করুন। আমি তোমাকে বলছি আমার স্বপ্নের মানেটা বলতে ইউসুফ। আমি আপনাকে রাগিয়ে দিতে চাই না। আমি রেগে যাব না, তুমি বলো। এই স্বপ্নের মানে হচ্ছে 3টা টুকরি মানে 3 দিন। 3 দিনের মধ্যে ফেরাউন আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করবে, আর পাখিরা এসে আপনার মাংস খাবে। বের হয়ে যাও, বের হয়ে যাও শয়তান কোথাকার। উঠো।
আজ আমাদের বাদশাহ ফেরাউনের জন্মদিন। এই খুশির দিনে আমাদের শাসনকর্তা পানীয় পরিবেশককে প্রাসাদে ফিরে যাওয়ার আদেশ দিয়েছেন। আমাদের বাদশাহ ফেরাউন তার করা অপরাধকে এখন থেকে ক্ষমা করে দিয়েছেন। আপনি আসুন। আর আমার কি হবে? আমি কি এই কয়েদখানে থেকে সারা জীবন পচে মরবো নাকি? না, আপনিও আমাদের সাথে আসুন। তাহলে কি আমার মালিক আমাকে ক্ষমা করে দিয়েছেন? আর প্রধান রুটিকারককে জেলখানার চত্বরে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আসুন, নিয়ে চলো ওকে। এ কিছুতেই হতে পারে না, এটা জুলুম, এটা অন্যায়। চলো। পানীয় পরিবেশক, আমাকে পানীয় দাও। দিচ্ছি হুজুর। আর তোমরা, আমার উপদেষ্টার দল, প্রাসাদে বসে তোমরা কি করো? সামান্য একটা স্বপ্নের অর্থ বলতে পারো না, তাহলে পারো কি তোমরা? এই নিন হুজুর। ওকে ভেতরে আসতে দাও। যখন তুমি জেলে ছিলে তখন এই ছেলেটিই কি তোমার স্বপ্নের অর্থ তোমাকে বলে দিয়েছিল? হ্যাঁ আমার প্রভু, এই সেই ব্যক্তি। তুমি ওই পানীয় পরিবেশকের স্বপ্নের অর্থ যেভাবে বলে দিয়েছিলে সেভাবে আমার স্বপ্নের অর্থ বলো। আমি অর্থ বলতে পারি না। না জাহাপনা, আমি ঠিকভাবে আমার পরিচয় আপনার সামনে দিতে পারিনি। আল্লাহ, তিনি স্বপ্নের অর্থ বলতে পারবেন। ও তাই নাকি? ভুল অর্থ বলার শাস্তি আমি জানি। আর হে আমার মহান বাদশাহ, আমি এখানে এসেছি আপনি আমাকে ডেকেছেন বলে। আমি দেখলাম যে আমি নীল নদীর তীরে দাঁড়িয়ে আছি। আমি দেখলাম হঠাৎ নদীর মধ্য থেকে সুন্দর 7টা মোটা সোটা গরু নলবনে চড়ে বেড়াতে লাগলো। এই গরুগুলোর পরে সেই নদী থেকে আরো 7টা গরু উঠে এসে অন্য গরুগুলোর পাশে এসে দাঁড়ালো। সেগুলো ছিল অনেক বিশ্রী আর অনেক রোগা। সেই রোগা গরুগুলো সুন্দর গরুগুলোকে খেয়ে ফেলল। এরপর ঘুম ভেঙে গেল। পরে আমি আবার ঘুমালাম এবং দ্বিতীয়বার স্বপ্ন দেখলাম। আমি দেখলাম একই গমের বোটায় 7টা মোটা তাজা পুষ্ট শীষ গজালো। তারপর গজালো আরো 7টা অপুষ্ট শীষ। এগুলো পূবের বাতাসের গরমে একেবারে শুকিয়ে গিয়েছিল। সেই অপুষ্ট 7টা শীষগুলো পুষ্ট 7টা শীষকে গিলে খেয়ে ফেলল এবং ঘুম ভেঙে গেল। তাহলে এবার বলো তো দেখি, আমার দেখা স্বপ্নের মানেটা কি? হে ইউসুফ, প্রভুর স্বপ্নের অর্থ বলে দাও। হে মহান ফেরাউন, আমার কোনো ক্ষমতা নেই। একমাত্র আল্লাহ এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা আপনাকে দিতে পারেন। আমার দেখা এই দুটো স্বপ্নের অর্থ কি তুমি আমাকে বলতে পারবে না? দুটি স্বপ্নই এক। মাবুদ যা করতে যাচ্ছেন তা তিনি মহারাজের কাছে প্রকাশ করেছেন। 7টা মোটা সোটা গরুর মানে 7 বছর, আর তাজা 7টা গমের শীষের মানেও 7 বছর। আপনার দুটি স্বপ্নই আসলে এক। পরে উঠে আসা 7টা রোগা বিশ্রী গরু আর পূবের বাতাসের গরমে শুকিয়ে যাওয়া অপুষ্ট 7টা শীষ, এ দুটার মানে হলো 7টা দুর্ভিক্ষের বছর। মাবুদ যা করতে যাচ্ছেন তা তিনি মহারাজকে দেখিয়েছেন। আর মাবুদের সে কথাই আমি আমার মহারাজকে বলেছি। সারা মিশর দেশে এমন 7টা বছর যখন প্রচুর ফসল হবে, পরে আসছে 7টা দুর্ভিক্ষের বছর। তখন আগেকার প্রচুর পরিমাণে ফসলের কথা লোকের মন থেকে মুছে যাবে, কারণ এই ভয়ঙ্কর দুর্ভিক্ষের কারণে সুদিনের কথা লোকে মনে রাখবে না।
দুটো স্বপ্ন কেন দেখলাম? এই দুটো স্বপ্নের মানে কি দুটো মিলিয়ে 14 বছর? দুটি স্বপ্নই একই অর্থ বহন করে। এর মধ্য দিয়ে মাবুদ আমাকে কি বোঝাতে চেয়েছেন? মহারাজ, আপনি এমন একজন লোককে খুঁজে বের করুন যিনি জ্ঞানী এবং বুদ্ধিমান। তার উপর মিশরের ভার দিন। সে 7 বছরের ফসল থেকে 5 ভাগের 1 ভাগ সংগ্রহ করবে। এই, কে আছো? ওকে বাইরে নিয়ে যাও। উপদেষ্টা মণ্ডলী, তোমাদের কি মত এই ব্যাপারে? হে মহান বাদশাহ, আমার মনে হয় ওর কথা শোনাই ভালো। না শোনাই ভালো, কারণ এরকম কোনো দুর্ভিক্ষ তো আগে কখনো দেখতে পাইনি। এখন কি করে তা সম্ভব? তাছাড়া নীল নদ কি কখনো শুকাতে পারে? না, নীল নদ কখনো শুকাবে না। এটা ঝলঝলে সূর্যের মতো। সূর্যের আলোর যেমন কোনো রকম শেষ নেই, সেরকম নীল নদের পানিও কখনো শুকাবে না। আমরা ওই পানি দিয়ে ফসলের পানি পাবো। এখানে করা হওয়া অসম্ভব। হে মালিক, আমি ওর কথার সাথে একমত। তোমরা কি দেখেছ ওর নিজের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ আছে? সে উচ্ছ্বাসিত হয়নি, কল্পনা করে কোনো কিছু বলেনি আমায়। ও কাপড় ছেড়েনি, তিক্ত ব্যাপারটাকে মিষ্টি করে বলার চেষ্টা করেনি, বরং বিনয়ের সাথে সে কথা বলেছে আমার সাথে। সমস্ত প্রশংসা ও সৃষ্টিকর্তার উপর দিয়ে দিয়েছে। সে আসলেই জ্ঞানী। সে জানে কিভাবে সম্মানীয় ব্যক্তিদের সম্মান করতে হয়। ওর উপর বড় দায়িত্ব দিয়ে নিশ্চিত হওয়া যায় এবং সে এটা শানিত করে আমাকে ফেরত দেবে। হে মহান বাদশাহ, এরকম একজনের কাছ থেকে পরাক্রমশালী ফেরাউনের কি লাভ হতে পারে? সে কয়েদি, একটা ভিক্ষুক। কি লাভ হবে? আমি বলছি তোমাদের, আমি সব জানি ইউসুফ সম্পর্কে। ছেলেটা এমন একটা প্রস্তাব দিয়েছে যে আমি এটা ফেরাতে পারছি না। দুর্ভিক্ষ হোক আর না হোক, 7 বছর পরে আমার গুদাম ঘর পূর্ণ হয়ে যাবে। আর যদি দুর্ভিক্ষ হয়েও যায়, তবুও মজুদ শস্যের কারণে আমার দেশ রক্ষা পাবে এবং দুর্ভিক্ষের দুঃসময় আমাদের কোনো অসুবিধে হবে না। আমি তবুও এটা মানতে পারছি না। তুমি মানতে পারছো না, সেটার কারণ হলো ইউসুফকে আমি তোমার উপরে জায়গা দিয়েছি। আপনার যা ভালো মনে হয় তাই করুন প্রভু। গোটা মিশরে কি এমন কাউকে খুঁজে বের করতে পারবে যার মধ্যে মাবুদের রূহ কাজ করছে? মাবুদ যখন তোমাকে এত কিছু দিয়েছে, তার মানে তোমার মতো জ্ঞানী আর বিচক্ষণ ব্যক্তি কেউ নেই আমার এই প্রাসাদে। তাই আমি তোমাকে আমার বাড়ির দায়িত্বে রাখছি। এখন থেকে আমার সব লোকজন তোমাকে মান্য করে চলবে। বাদশার পরে সবচেয়ে বড় পদটি তোমাকে দেওয়া হলো। আমি বাদশাহ হিসাবে আদেশ দিচ্ছি, তোমাকে গোটা মিশরের শাসনকর্তা হিসাবে নিয়োগ করা হলো। ওঠো ইউসুফ, আমার কাছে এসো। আমি বাদশাহ ফেরাউন এই আদেশ দিচ্ছি যে মিশরে কেউ কোনো কিছু ইউসুফের আদেশ ছাড়া কোনো কিছু নাড়াচাড়া করতে একেবারেই পারবে না।
আব্বা, আব্বা, কি হয়েছে? আমরা ভাইয়েরা সবাই মিলে গমের হিসাব করতে গিয়ে দেখলাম যে সেগুলো শিগগিরই ফুরিয়ে যাবে। দুর্ভিক্ষ আসার পর এই অবস্থা হয়েছে। তোমরা অযথাই সময় নষ্ট করছো। মিশরে গেলেই খাবার পাওয়া যাবে। তোমরা সবাই মিশরে গিয়ে আমাদের সবার জন্য খাবার নিয়ে এসো। কারা কারা যাবে? তোমার সব ভাইদের নিয়ে যাও। মিশরের পথ খুবই বিপজ্জনক। তোমরা যদি একসাথে সবাই থাকো তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি গিয়ে সবাইকে বলি? বিনিয়ামিনকে কেবল আমার কাছে রেখে যাও। ওর কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আমি ওর সমস্ত দায়িত্ব নিচ্ছি আব্বা। রাহেলের শেষ সন্তানকে হারানোর ঝুঁকি আমি নিতে পারবো না। আপনার ইচ্ছা আব্বা। দুঃসময়ের জন্য আমি কিছু টাকা জমা করে রেখেছি। সেখান থেকে আমি তোমাদেরও দরকার মতো টাকা দেব। যাও, কাল মিশরে গিয়ে খাবার নিয়ে আসার জন্য তৈরি হও। একে অন্যের খেয়াল রেখো এবং কখনো বিচ্ছিন্ন হয়ে ঘুরো না। কাঠের আটির মতো একত্রিত হয়ে থাকবে। কাঠের আটি একসাথে থাকলে তাদের ভাঙা কঠিন, কিন্তু যদি বিচ্ছিন্ন হয়ে থাকো তাহলে সহজেই তোমাদেরও ভেঙে ফেলা হবে। আমার কথাগুলো মনে রেখো। চিন্তা করবেন না আপনি। আমরা এক থাকব। এদিকে এসো ইহুদা। এই টাকাগুলো নাও, তোমাদের ভাইদের জন্য। এদিকে এসো গাদ। গাদ, বাবা জিলফার ছেলে, এটা তোমার আর তোমার ভাইদের জন্য। আর তুমি দান, এদিকে এসো। এগুলো তোমার আর তোমার ভাইদের জন্য। মাবুদ তোমাদের সাথে থাকুন যেন নিরাপদে যেতে পারো। তোমরা সবাই তাকে শুকরিয়া দিও। তিনি তোমাদের পরিচালনা দেবেন। কেমন আছো আজিজ? মনে হচ্ছে প্রভু আমার প্রতি রাগ করে আছেন। প্রভু যা চান তাই করতে পারেন আমার সাথে। আমি তোমার সাথে কি করব? আমি দয়ার যোগ্য নই। আমি আপনাকে ত্যাগ করে পরিবারের সুনাম রক্ষা করতে চেয়েছিলাম। মাবুদ সবকিছু জানেন এবং সব দেখাশোনা করেন। মাবুদের পথ আমাদের চাইতে অনেক বড়। আমি সারাক্ষণ ভয়ে থাকতাম যে আপনি বোধহয় আমার উপর প্রতিশোধ নেবেন। ক্ষমা করো। আমি ক্ষমা করব? কিন্তু কেন? তোমার ভয় আমার অনেক আগেই দূর করে দেওয়া উচিত ছিল। আজিজ, প্রহরী আর রক্ষীদের জন্য যা লাগে তুমি তাই নিয়ে যেতে পারো, আর কারা রক্ষককে আমার পক্ষ থেকে ভালোবাসা দিও। অনেক ধন্যবাদ ইউসুফ, আপনি আমাকে নিশ্চিন্ত করলেন।
ওরা কি কম বিক্রি করবে? আমার মনে হয় বিক্রি করবে না। সব মানুষকে খাওয়ানোর মতো এত খাবার মিশরীয়রা পেল কোথায়? দাম মনে হয় অনেক বেশি চাইবে, আমাদের থেকে চাইবে দ্বিগুণ দাম। তা ঠিক, মিশরীয়রা রাখালদের ঘৃণা করে। কিন্তু টাকাকে তো আর ঘৃণা করে না। আমাদের কাছে টাকা আছে। এবার তোমাদের পালা, আমার সাথে এসো। আমরা একসাথে হুজুর। তোমাদের লাঠিগুলো ফেলে দিয়ে আসো। দাঁড়াও। কোথা থেকে এসেছো? কেনান দেশ থেকে। আমরা খাবার কিনতে এসেছি। তোমরা গুপ্তচর? তোমরা আমাদের অরক্ষিত এলাকাগুলো সন্ধান করতে এখানে এসেছো? না হুজুর, আপনার এই গোলামরা শুধু খাবার কিনতেই এসেছে। তোমরা একসঙ্গে হলে কিভাবে? আমরা সবাই একই আব্বার সন্তান। আমরা গুপ্তচর না। হ্যাঁ, আমরা গুপ্তচর নই, আমরা আপনার গোলাম। তোমরা এখানে গুপ্তচরগিরি করতে এসেছো? না হুজুর, আমরা সবাই কেনান দেশের একই আব্বার 12 জন সন্তান। আমাদের ছোট ভাই আব্বার সাথেই আছে এবং আরেকজন হারিয়ে গেছে। না, আমি তোমাদের যা বলেছি তাই ঠিক। তোমরা গুপ্তচর। এই রকম গল্প কে বিশ্বাস করবে? কে বিশ্বাস করবে একই পিতার 12 জন সন্তান? তোমাদের প্রমাণ করতে হবে যা বলছে তা সত্যি। ফেরাউনের কসম খেয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত তোমাদের ছোট ভাই এখানে না আসে ততক্ষণ পর্যন্ত ছাড়া পাবে না। একজনকে পাঠিয়ে তাকে আনার ব্যবস্থা করো। রক্ষীরা, ওদেরকে জেলে নিয়ে যাও। আমি সত্যি বলছি মালিক, আমাদের আব্বার 4 জন স্ত্রী ছিল। আমরা সত্যি বলছি হুজুর, আমরা সত্যি বলছি। হ্যাঁ, সেটা খুব শীঘ্রই প্রকাশ পাবে। আমার জন্য একটু অপেক্ষা করো, আমি একটু পরেই ফিরে আসব। উনি জিজ্ঞাসাবাদ শেষ করেই আবার জেলে পাঠাবে। কারাগারে 3 দিন থেকেই আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। এটা মানতেই হবে যে জেলের খাবার খুবই ভালো ছিল। আমার খাবারের দরকার নেই, স্বাধীনতা চাই। বসো। তোমাদের মধ্য থেকে 9 জন তোমাদের উপবাসী পরিবারের জন্য খাবার নিয়ে যাবে, আর একজন এখানে বন্দী হিসেবে থাকবে যতক্ষণ না তোমাদের ছোট ভাই এখানে ফিরে আসবে। যদি ফিরে না আসো তাহলে বন্দীজন মরবে। ইউসুফের সাথে অন্যায় করেছিলাম বলেই আজকে আমাদের এই দুর্ভোগ। আমাদের সাথে এমনটাই হওয়া উচিত। আমি সেদিন তোমাদের বারবার করে বলিনি ছেলেটির সাথে এরকম করো না? তোমরা আমার কথা শুনোনি। ওকে এখানে বেঁধে ওকে জেলে ঢোকাও। সিমিয়ন, সিমিয়ন, বারে বারে আমাকে কেন? তোমরা গম নিয়ে যাও, আর ফেরার সময় তোমাদের কথার সত্যতা প্রমাণ করার জন্য ছোট ভাইকে সাথে নিয়ে আসতে ভুলবে না। তাহলে তোমাদের এই ভাইকে ছেড়ে দেওয়া হবে। আমি আর হাঁটতে পারছি না, চলো একটু বিশ্রাম নেই। ঠিক আছে, চলো গাছের ছায়ায়। পশুগুলোকে একটু বিশ্রাম দেই, বোঝাগুলো নামিয়ে রাখি।
একটু সাহায্য করো চাঁদ। এটা কি? ভাইয়েরা, তোমরা একটু এদিকে আসো তো। কি হয়েছে? দেখো, খাবারের বস্তা আমাদের উপর মধ্যে কিভাবে এলো? আমরা কেউ তো রাখিনি। এটা কি ধরনের চালাকি? এবার তো খালি সে আমাদের গুপ্তচরই ভাববে না, চোরও ভাববে আমাদের। ভালো হচ্ছে না। বিনিয়ামিনকে নিয়ে ফিরে আসলে সে আমাদের সবাইকে জেলে দেবে এবং আমাদের আব্বা দুঃখে মারাই যাবে। তাহলে তো ভাই শিমিয়নকে হারাতে হবে। মিশরে যা আবার ফিরতেই হবে এমন তো কোনো কথা নেই। ওর কপালে যা আছে তাই হবে, ওর চিন্তা বাদ দাও। একজনকে তো কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছো, আরেকজনকে নিজেদের কৃতকর্মের জন্য কুরবানি দিতে চাও। কিন্তু ইচ্ছে করে তো ঘটায়নি। আচ্ছা, ইচ্ছা করে আমরা না হয় ঘটাইনি, কিন্তু বিনিয়ামিনকে ফিরিয়ে আনতে হবে। আমি এখানে শিমিয়নকে ফেলে গিয়ে অপরাধের বোঝা আর বাড়াতে পারবো না, আর ওই বুড়ো মানুষটাকে আমি আর কষ্ট দিতে পারবো না। ঠিক আছে, আমরা যদি এই রূপার সাথে আরো রূপা নিয়ে ফিরতে পারি তাহলে তো আর আমাদের চোর ভাববে না। হ্যাঁ, এছাড়া আমাদের আর কিছুই করার নেই। আসলে এখন আমাদের আর কিছুই করার নেই। আমাদের সব গমও ফুরিয়ে গেছে। এখন আমাদের মিশরে ফিরতেই হবে। মিশরের শাসনকর্তা জানতে চেয়েছিল যে তোমাদের আব্বা বেঁচে আছে কিনা, তোমাদের কোনো ছোট ভাই আছে কিনা। তোমরা তাকে এসব বলতে গেলে কেন? সে কি বলবে সেটা আমরা জানবো কিভাবে? মিশরীয়রা রাখালদের পছন্দ করে না, এটা আমার জানা আছে। কিন্তু সে কোনো ঘৃণাও দেখায়নি। আচ্ছা ঠিক আছে, মিশরীয়রা অচেনা মানুষকে পছন্দ করে না। আমাদের যাবার সময় বিনিয়ামিনকে সাথে করে নিয়ে যেতে হবে, না হলে গম আর সিমিয়ন কাউকেই ফেরত আনা যাবে না। এবার বিনিয়ামিনকেও হারাতে হবে। আমি ওর হয়ে নিশ্চয়তা দিচ্ছি এবং তার দায়িত্ব নিচ্ছি। আমি ওকে ফিরিয়ে আনবো। তোমার কি মতামত আব্বা? আর কোনো উপায় না থাকলে তাই করো। তবে ওই লোকের জন্য একটা উপহার নিয়ে যাও। দেশের সবচাইতে ভালো ভালো জিনিস থেকে, যেমন গুগ্গুল মধু, খুশবু মশলা, গন্ধরস, পেস্তা ও বাদাম। আর তোমরা সঙ্গে করে দ্বিগুণ টাকা নাও, কারণ বস্তার মুখে যে টাকা ফিরিয়ে দিয়েছে তাও ফেরত দিতে হবে। হয়তো তারা ভুল করে তা দিয়ে দিয়েছে। বিনিয়ামিনকে সঙ্গে করে তোমরা তাড়াতাড়ি সেখানে ফিরে যাও। সর্বশক্তিমান মাবুদের ইচ্ছায় যেন সেই লোকটি তোমাদের সবার উপরে দয়া দান করেন, আর ছাড়া পায় যেন তোমাদের ভাই শিমিয়ন। তোমাদের হাতে যেন ছেড়ে দেয় বিনিয়ামিনকে। আর যদি আমাকে সন্তান হারা হতেই হয়, তবে না হয় তাই হলাম। আমি তো বলেছি আব্বা, আমি ওর দায়িত্ব নেব। মাবুদ সহায় হোক। মালিক, ওই ভাইয়েরা আবারও খাবার কিনতে এসেছে। আমার মনে হচ্ছে ছোট ভাইকেও সাথে করে নিয়ে আসবে। ওদেরকে আমার বাড়িতে নিয়ে যাও। এর কারণ হচ্ছে এই, আমি ওদের সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই। জো হুকুম মালিক।
ভেতরে আসো। আজ দুপুরে তোমরা শাসনকর্তার সাথে খাওয়া দাওয়ার আমন্ত্রণ পেয়েছো। তোমাদের লাঠিগুলো রেখে আমার সাথে এসো। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসবো। তোমরা জেনে রাখো, ওরা আমাদেরকে একেবারে মেরে ফেলবে, অথবা সারা জীবনের জন্য জেলে দেবে। আমাদের বস্তার রূপাগুলোর জন্যই এমন হচ্ছে। ওই লোক মনে হয় আমাদের মারার জন্য আরো বেশি করে রক্ষে আনতে ভিতরে গেল। ওদের মনে হয় ক্রীতদাস দরকার। স্বাধীন রাখাল থেকে এবার আমরা ফেরাউনের, আমরা ক্রীতদাসেই পরিণত হব। চুপ, শুনতে পাবি তো। আমরা শাসনকর্তার জন্য যে উপহারগুলো এনেছিলাম তা ওরা নিয়ে গেল কেন? মনে হয় শাসনকর্তা ওগুলো খাওয়ার আগে ওরা পরীক্ষা করে নেয়। অথবা ওরা নিজে নিজেই সব খেয়ে নেয়। খায় না পরীক্ষা করে, তাতে আমাদের কি আসে যায়? আমরা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি, সেটাই হলো আসল। তোমাকে এখানে এনে বিপদে ফেলার জন্য দুঃখিত। আব্বার কাছে তোমাকে রেখে আসাই ভালো ছিল, তাহলে আমাদের মধ্য থেকে অন্তত একজন তো বেঁচে থাকতো। আমি বিনিয়ামিনকে নিয়েই ফিরে যাব। শিমিয়নের কি হবে? আমরা ওকে রেখে যেতে পারি না। যা হয়েছে তাতে সবারই দায় আছে। যা হয় হোক। আমাদের আব্বা ইয়াকুবের কথা ভুলে যেও না। সে বলেছিল এক আটি কাঠের মতো থাকতে, তাহলে কেউ ভাঙতে পারবে না। আমাদের অবস্থা আমরা বদলাতে পারবো না। আমরা যদি পালিয়ে যাই তাহলে ফেরাউন আমাদের খুঁজে পাবে। এই শাসনকর্তা খালি একটা আদেশ দিলেই আমরা একদিনের পথ পাড়ি দেওয়ার আগে তার লোক আমাদের পিছু নিয়ে আমাদেরকে খুঁজে বের করে ফেলবেই। আমি আশারের সঙ্গে একমত। আমরা এখানেই থাকবো। না, আমাদের সবাইকেই যেতে হবে। ভয় লাগছে আমারও। আমার ভাইরা, আমি চলে এসেছি। সিমন ভাই আমার, এই যে তোমরা তো অনেকটা পথ পাড়ি দিয়ে আসলি। মালিকের সাথে দেখা করার আগে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নাও। বিশ্বাস করুন হুজুর, প্রথম আমরা এখানে সবাই খাবার কিনতে এসেছিলাম। প্রথম থেকেই এখানে আসার এই একটাই উদ্দেশ্য। আমরা গুপ্তচর না, আমরা রাখাল। আমরা আপনাদের কাছ থেকে যথেষ্ট সম্মান পাচ্ছি না, কেননা আমরা কেনা নিও।